তাহলে আজকে আমরা এগ্রিকালচারের নেক্সট যেটা টপিক, মানে উইডিং এন্ড ক্রপ প্রোটেকশন, এটা আমরা এখন করব। উইডিং এ আমরা কি করব, যে দেখো, তাহলে তোমার ক্রপসের যেখানে ক্রপস হয় সেইখানে দেখা গেলো এরকম অনেক মানে জঙ্গল হয়ে গেছে, এই যে পিকচারটাতে যেরকম আছে এরকম জঙ্গল হয়ে গেছে। এই এইবার সাপোজ এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার কাল্টিভেশনের ফিল্ড, আর এই রেড কালারের গুলো হচ্ছে তোমার ক্রপস, আর এই ব্ল্যাক কালারের এগুলো হচ্ছে মনে করো উইডস। এই বাবা, অনেকগুলো চলে এসছে কি করে। হ্যাঁ, এই দেখো। তো এই ব্ল্যাক কালারের এগুলো মনে করো উইডস, ছোট ছোট উইডস, মানে ছোট ছোট গাছ, জঙ্গল হয়ে গেছে মাটির মধ্যে। তাহলে দেখো এই সয়েলের মধ্যে যে ওয়াটার আছে, তারপরে নিউট্রিয়েন্টস আছে, তারপরে মনে করো এই যে সানলাইট যেটা নিচ্ছে সানলাইট, তাহলে কি হবে যে উইডস গুলো ওয়াটার নিয়ে নেবে, নিউট্রিয়েন্টস নিয়ে নেবে। উইডস গুলোর হাইট যদি বেশি বড় হয়ে যায়, তাহলে ওগুলা সানলাইটও নিয়ে নেবে। তার মানে তোমার, হ্যাঁ স্যার, উইডস কি একটা অনেক বড় হয়ে যেতে পারে। তাহলে কি এরা, তোমার যে ক্রপস গুলো আছে ক্রপসদের সাথে ওয়াটার, নিউট্রিয়েন্ট, সানলাইট, স্পেস এগুলোর জন্য কম্পিটিশন করছে। তাহলে তোমার ক্রপস গুলো নিউট্রিয়েন্টস পাবে না, ওয়াটার পাবে না, সানলাইট পাবে না, তখন তোমার ক্রপস এর গ্রোথও ভালো করে হবে না। তাহলে উইড কি করছে, তোমাকে ইকোনমিক্যালি তোমার লস করিয়ে দিচ্ছে। আর উইড কে আমরা চাই না, উইড হচ্ছে আনওয়ান্টেড প্ল্যান্টস। তাহলে এইটা একটা ব্র্যাকেট করো, যে এই যে these are unwanted plants, such undesirable plants that grow alongside the required crop plant are called weeds. These plants compete with the crop plant for nutrient and space. হুম। আর তাছাড়াও আরো কিভাবে ক্ষতি করে, দে মে অ্যাট্রাক্ট পেস্ট, রিডিউসিং দ্য yield। অন্য পোকাকে অ্যাট্রাক্ট করলো বা ফাঙ্গাসকে অ্যাট্রাক্ট করলো, যেটা তোমার হচ্ছে যে ক্রপ আছে ক্রপের ক্ষতি করে দিল। এটা ফাঙ্গাস, দেখা গেলো অনেক উইডস এর মধ্যে অনেক ফাঙ্গাস জন্মায় তো। হুম। আচ্ছা, তারপরে দেখো এরকম কিছু উইডস এর এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন ধরো এই যে অ্যারাম্যান্থাস, অ্যারাম্যান্থাস যেটার এমনি নাম হচ্ছে চাউলি। তারপরে হচ্ছে চেনোপোডিয়াম, যেটার আর একটা নাম হচ্ছে বথুয়া। এগুলো হ্যাঁ, বথুয়া শাক হয়, কিন্তু এগুলো ক্রপ ফিল্ডে হলে আবার তোমার ক্রপস এর ক্ষতি হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়াইল্ড ওটস, এগুলো হচ্ছে তোমার আনওয়ান্টেড উইডস এর এক্সাম্পল। তো এই উইড কে রিমুভ করার প্রসেস কে উইডিং বলে, যে এখান থেকে the process of removing such unwanted plant is called weeding. তো এই উইড কে আমরা কিভাবে মারতে পারি, উইড কে আমরা অনেক রকম ভাবে মারতে পারি। এক নম্বর হচ্ছে কেমিক্যাল মেথড, কেমিক্যাল কিছু স্প্রে করে দিলাম, উইড গুলো সব মারা গেল। কি কেমিক্যাল স্প্রে করতে পারি, 2,4-D, তারপর হচ্ছে MCPA, তারপর হচ্ছে বিউটা সরি বিউটাক্লর, বিউটাক্লর, তারপরে হচ্ছে ড্যালাপন। এগুলো আমরা স্প্রে করে উইডসদেরকে মারতে পারি। কেমিক্যাল মেথড, 2,4-D এর ফুল ফর্ম আছে 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D এর ফুল ফর্ম লিখিয়ে দিই, ফুল ফর্মটা
2,4,2,4-D, এই যে ফুল ফর্ম দেখো, এই যে এই যে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ফুল ফর্ম। লিখবা, লেখো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড 2,4-D। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা কেমিক্যালের নাম কি ছিল? MCPA, এটারও ফুল ফর্ম দেখে নিই। MCPA, MCPA ফুল ফর্ম, এটা অনেক বড় নাম, এটা লিখো না, চল দেখে রাখো। এই যে 2-মিথাইল-4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, অনেক বড় নাম, এটা লেখার দরকার নেই। 2,4-D টা লিখে রাখলাম, তাহলেই হবে। আচ্ছা, তারপরে এবার দেখি ম্যানুয়াল মেথড। ম্যানুয়াল মেথড হচ্ছে আরেকটা মেথড, মানে মানুষ নিজের হাত দিয়ে উইডসদেরকে তুলে তুলে ফেলে দেয়। হ্যাঁ, খুরপি দিয়ে, যেমন আপরুটিং উইডস উইথ ইমপ্লিমেন্টস লাইক ট্রাওয়েল, এই যে যেমন এই ছবিতে দেখো ট্রাওয়েলটা ইউজ করেছে, এই যে ট্রাওয়েল, ও মানে কোদাল, হ্যারো, অথবা খুরপি, এগুলো ইউজ করেও আমরা উইডসদেরকে কেটে কেটে বা তুলে তুলে ফেলে দিতে পারি। আরেকটা মেথড আছে, যেটা নাম হচ্ছে বায়োলজিক্যাল মেথড। বায়োলজিক্যাল মেথড কি? আমরা লিভিং অর্গানিজম দিয়ে উইডস গুলোকে ডিস্ট্রয় করে ফেলবো। লিভিং অর্গানিজম, যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, লেডি বার্ড বিটেল। লেডি বার্ড, এই লেডি বার্ড পোকাগুলো উইডস দেরকে খেয়ে ফেলে। লেডি বার্ড, লেডি বার্ড, লেডি বার্ড কিন্তু একটা ওটা বার্ড লেখা আছে, কিন্তু ওটা কিন্তু কোনো বার্ড না, ওটা কিন্তু একটা, না দেখাচ্ছি, তুমি দেখেছো এগুলো, লেডি বার্ড, না না আমি দেখাচ্ছি না, এটা তো একটা ছবি। এই যে এগুলো, ও এই যে লেডি বার্ড, এই পোকাগুলো উইডস দেরকে খেয়ে ফেলে। হুম, হ্যাঁ। তাহলে দেখো, বায়োলজিক্যাল মানে কি? লিভিং, বায়ো মানে কি লিভিং, তাহলে লিভিং অর্গানিজম দিয়ে আমরা উইডস দেরকে মেরে ফেলছি। তো লেডি বার্ড কোন ধরনের উইডকে মারে? নাইট শেড উইডকে মারে। নাইট শেড উইড, তার মানে যেগুলো রাত্রিবেলা বেশি গ্রো করে। তারপর হচ্ছে ব্রাউন বিটল বলে আরেকটা বিটল আছে, এ হচ্ছে উইড এন্ড উইড সিড কে খেয়ে নেয়। উইড এন্ড উইড সিডস ক্যান ক্যান কন্ট্রোল উইডস। ঠিক আছে, আচ্ছা, তাই এগুলো হয়ে গেল উইডস। এবার আমরা দেখে নিই হচ্ছে পেস্ট। পেস্ট মানে হচ্ছে পোকা বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, যেগুলো তোমার ক্রপস এর ক্ষতি করে, সেগুলোকে পেস্ট বলে। দেখো, আহ পেস্ট, পেস্টের ডেফিনেশন দেওয়া নেই এখানে, পেস্টের ডেফিনেশন দেওয়া উচিত তো। পেস্টের ডেফিনেশনটা দেওয়া নেই বইতে, আগের বইটাতে ছিল পেস্টের ডেফিনেশন। ঠিক আছে, পেস্টের ডেফিনেশন আমি এমনি একটা বলে দিচ্ছি। পেস্ট, pests are living microscopic organisms or insects that that take nourishment from crop, crop, and reducing
reducing, reducing the yield, yield, yield by damaging them, তাদেরকে পেস্ট বলে। তো পেস্ট হচ্ছে তোমার ক্রপের, পেস্ট হচ্ছে মাইক্রোস্কোপিক অর্গানিজমও হতে পারে, মানে খুব ছোট ছোট অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাসও হতে পারে, অথবা কোনো ইনসেক্টও হতে পারে, ক্যাটারপিলার টাইপের ওগুলো পেস্ট। ইনসেক্টও হতে পারে যারা তোমার ক্রপের পাতাগুলো খেয়ে নিল, বা স্টেম থেকে স্টেমের জুস গুলোকে চুষে চুষে খেয়ে নিল, তাহলে তোমার ক্রপটা নষ্ট হয়ে যাবে, বা দেখা গেলো সিড গুলোকে খেয়ে নিল, সেগুলোকে পেস্ট বলে। তার জন্য ক্রপস এর অনেক রকমের ডিজিজও হয়ে যায়। হুম। দেখো এখানে লেখা আছে কি পেস্ট কিভাবে তোমার এখানে পেস্টের কিছু এক্সাম্পল দেখে নাও। ফর এক্সাম্পল, রোডেন্টস মানে ইঁদুর, ইনসেক্ট, মাইক্রোবস, বার্ডস, গ্রেজিং অ্যানিমালস মে অলসো হার্ম দ্য ক্রপস, এগুলো সবই কিন্তু পেস্টের ক্যাটাগরিতেই পড়ে। কিন্তু গ্রেজিং অ্যানিমাল ধরো গরু ছাগলকে তো আর আমরা মেরে ফেলতে পারবো না, ওদেরকে তাড়াতে হবে। বার্ডস, হ্যাঁ, গরু ছাগল ধরো পাশে কোথাও ঘাস টাস খাচ্ছে, ওগুলো ক্রপ খেতে চলে আসবে। তাহলে এগুলোর জন্য কি হয়, এদের জন্য দিস ক্যান রেজাল্ট ইন রিডিউস দ্য ইল্ড। এবার এরা কিভাবে প্ল্যান্টের ক্ষতি করে দেখো, দে ক্যান ড্যামেজ দ্য ক্রপ বাই চিউইং দেয়ার লিভস। এক্সাম্পল লকাস্ট বলে একটা ইনসেক্ট আছে যে গাছের পাতাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। সাকিং আউট দ্য জুস, অ্যাফিড বলে এক ধরনের ইনসেক্ট আছে যেগুলো হচ্ছে স্টেম থেকে জুস খেয়ে নেয়। তারপর হচ্ছে বোরিং, বোরিং উইদিন রুটস, এখানে বোর মানে কি বলতো, ডিগিং মানে ফুটো করে দেওয়া, মানে রুট গুলোকে ফুটো করে দিবে। বোরিং দ্য রুটস, স্টেমস অর লিভস, এগুলো সবগুলোকে ফুটো ফুটো করে দেয়। আবার দেখো মাইক্রো অর্গানিজম যে পেস্ট গুলো হয়, মাইক্রোস্কোপিক অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলোর জন্য অনেক ডিজিজ হয়। যেমন দেখো রাস্ট অফ হুইট, ব্লাইট অফ পটেটো, এগুলোর জন্য এরকম ভাবে অনেক ডিজিজ হয়। রাস্ট অফ হুইট দেখতে কেমন হয় দেখে নাও। হ্যাঁ, রাস্ট অফ হুইট। দেখো হুইট প্ল্যান্টে এই যে এরকম দেখাচ্ছি, এই যে এই ধরনের, এটা দেখো, হ্যাঁ, মানে রাস্টের মতো লেয়ার হয়ে গেছে হুইটের। হুম, রাস্ট অফ হুইট। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। এস্টার্ন, এস্টার্ন। হুম, এস্টার্ন লখমির সিং লেখা আছে, দেখো লখমির সিং মঞ্জিত কর, ঠিক আছে। পিকচারটা এখানে আসলো না, না? আমি পিকচারটা তো এখানে নিয়ে আসলাম, কিন্তু পিকচারটা আসলো না। যাই হোক, এখান থেকেই দেখে নাও। এই যে রাস্ট অফ হুইট, এই যে এরকম দেখতে, মানে হুইট গাছের পাতাগুলোর উপরে এরকম ফাঙ্গাস, এরকম ফাঙ্গাস হয়ে যায়, রাস্ট অফ হুইট। এগুলা কিন্তু এক ধরনের ফাঙ্গাস। তারপরে আর কি দেখলাম, আর একটা এক্সাম্পল পেস্টের জন্য হয় ব্লাইট অফ পটেটো, হ্যাঁ না? BLIGHT, ব্লাইট অফ পটেটো। এই যে দেখো, এই যে পটেটো গাছের এই যে এইটা হচ্ছে ব্লাইট অফ পটেটো। পাতার মধ্যেও হয়ে যেতে পারে এই ফাঙ্গাস, আর পটেটোর ভিতরেও ঢুকে যেতে পারে।
এগুলো হচ্ছে ব্লাইট হবে, এগুলো পেস্ট মানে মাইক্রো অর্গানিজমদের জন্য হয়, ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলোর জন্য হয়। তো হ্যাঁ হ্যাঁ। ও ওখানে কি করেছে? ও ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তো আমি জানা ছিল না। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ও হুম। আচ্ছা আচ্ছা। না না, এটা আমি দেখছি আমি ব্যাপারটা অবশ্যই দেখছি। হুম, ঠিক আছে। হুম। তো এবার তাহলে আমরা দেখে নিই যে পেস্ট কিভাবে প্ল্যান্টের তোমার ইয়ে করে দেখলাম। এবারে পেস্টকে কন্ট্রোল কিভাবে করব? পেস্টকে মারার জন্য কেমিক্যাল ইউজ করি, যেগুলোকে বলে আবার পেস্টিসাইড। যেগুলোকে বলে পেস্টিসাইড, উইডকে মারার জন্য যেগুলো ইউজ করি ওগুলোকে বলে উইডিসাইড। হ্যাঁ, পেস্টকে মারার জন্য আমরা যেগুলো ইউজ করি ওগুলোকে বলে পেস্টিসাইড। যেমন ডিডিটি। ডিডিটি একটা পেস্টিসাইড, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটার ফুল ফর্ম। তারপরে হচ্ছে বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড, এটা এটার ফুল ফর্ম। তারপর হচ্ছে ম্যালাথিয়ন, গ্যামেক্সিন, এগুলো হচ্ছে সব পেস্টিসাইড। সেরকম দেখো, ফাঙ্গাসকে মারার জন্য আবার ফাঙ্গিসাইডও ইউজ করা হয়। ফাঙ্গিসাইড স্যার, বার্ডস দেরকে ভয় দেখানোর জন্য কি ইউজ করা যেতে পারে? স্কেয়ার ক্রোজ, হ্যাঁ। একটা পুতুলের মতো ভূতের মতো বের করে রাখে, মন ভাব বার্ডসরা ভাবে একটা মানুষ আছে। আর গ্রেজিং অ্যানিমালদেরকে আটকানোর জন্য কি ইউজ করা যেতে পারে? ফেন্সিং, মানে চারিদিকে ঘিরে দিলাম। তো এগুলো জিনিস দিয়ে আমরা করতে পারি। এবার স্যার, যদি আমরা বেশি পেস্টিসাইড ইউজ করি তাহলে কি হবে? ওই পেস্টিসাইডস গুলো ক্রপস এর থ্রু আমাদের পেটে চলে যাবে। তা আমাদের পেটে গেলে আবার এইগুলো যেহেতু খুব টক্সিক কেমিক্যাল, তাই আমাদের অনেক রকমের কিন্তু প্রবলেম হতে পারে। পাশে রিভারে গেলে, হ্যাঁ, পাশে রিভারে চলে গেলে তোমার ওয়াটার গুলো পলিউটেড হয়ে যাবে। তা মাছগুলো মারা যাবে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলো মারা যাবে। তো এখানে দেখো একটা জিনিস লেখা আছে, এটা মাথায় রাখতে হবে: কেয়ার শুড বি টেকেন while spraying these pesticides and fungicides as they are harmful to the environment and potentially toxic. Farmers need to wear protective gear, যেমন হাতে গ্লাভস, মুখে মাস্ক পরতে হবে while administrating these. গিয়ার মানে কিছু টুলস পরতে হবে। তাহলে এবার আমরা এই চেক ইউর প্রগ্রেসটাতে কি আছে কুইক চেক এ দেখে নিই। হুম, ব্রেন টিজার, আচ্ছা ব্রেন টিজারে কি আছে দেখি। Why it is advised to wash the fruits and vegetables thoroughly before eating them? Because fruits and vegetables may have chemical, fertilizer, or pesticides on them, which may harm us. সেই জন্য আহ এগুলোকে খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। তো কমপ্লিট দ্য সেন্টেন্স। ইনস্টলিং ড্যাশ ইন দ্য ফিল্ডস ক্যান কিপ দ্য বার্ডস অ্যাওয়ে। স্কেয়ার ক্রোজ লিখে দাও। স্কেয়ার ক্রোজ। Extra water filling up the soil air spaces is called water logging লিখে দাও। এগুলো আগের দিনের ছিল।
LOGGING, waterlogging. Undesirable plants growing alongside the crop plants are weeds. Weeds, very good. Taking away of nutrients by extra water is called sir, এটা কি বলে এক মিনিট taking নিচে নিচে huh? নিচে uh, লিচিং 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 এর স্পেলিংটা যেন কি ছিল? হ্যাঁ, LEACHING, লিচিং। লিচিং। তারপরে কমপ্লিট দ্য ফলোইং অ্যালংসাইড। উইডিসাইড যদি 2,4-D হয়, পেস্টিসাইডের একটা এক্সাম্পল দিয়ে দাও। DDT বা যেটা তোমার ইচ্ছা, ওখানে অনেক এক্সাম্পল আছে। DDT দিয়ে দাও বা ক্যামাক্সিন যেটা। মোট যদি ট্র্যাডিশনাল মেথড হয় তাহলে স্প্রিংকলার। স্প্রিংকলার তাহলে কোন মেথড হবে? স্যার মডেল মডার্ন মেথড হবে না? এই যে মডার্ন মেথড, তাহলে এখানে লিখে দাও মডার্ন মেথড। মডার্ন মেথড। তারপর হচ্ছে অ্যামারান্থাস, যদি ওটা উইড এর এক্সাম্পল হয় তাহলে একটা পেস্টের এক্সাম্পল দিতে বলেছি। লোকাস এই যে অ্যামারান্থাসটা কোথায় গেল? অ্যানালিসিস এর পেস্টের এক্সাম্পল দিয়ে দাও। লোকাস হ্যাঁ, লোকাস দিয়ে দাও, LOCASTS, লোকাস দিয়ে দাও। লোকাস উইডের এক্সাম্পল কিন্তু অ্যামারান্থাস, তাহলে আমাকে এটা কমপ্লিট করার জন্য পেস্টের এক্সাম্পল দিতে হবে লোকাস। তাহলে আমরা প্ল্যান্টদেরকে প্রোটেক্ট করে ফেললাম। এবার চলে আসো, এরকম করে প্ল্যান্ট বড় হয়ে গেল। এবার ওই প্ল্যান্টটা যখন, প্ল্যান্টের সিড গুলো যখন পেকে যাবে, তখন ওটাকে কেটে গ্যাদার করাকে হারভেস্টিং বলে। নেক্সট প্রসেস হচ্ছে হারভেস্টিং। তাহলে হারভেস্টিং ইজ দ্য প্রসেস বাই হুইচ ম্যাচিওর ক্রপ ইজ কাট এন্ড গ্যাদার্ড। এই যে দেখো, এটা হচ্ছে হারভেস্টিং এর ডেফিনেশন। তো হারভেস্টিং দুই রকম ভাবে করা যেতে পারে। ম্যানুয়ালিও করা যেতে পারে, যেমন পিকচার ইউজিং এ সি শেপড ইমপ্লিমেন্ট কল্ড সিকল। সিকল কিরকম দেখতে? এরকম একটা হ্যান্ডেল থাকবে, এর উপরে এরকম একটা ব্যাকা ব্লেড থাকবে, কাস্তি, কাস্তে বলে। এটা দিয়ে কেটে কেটে, হাত দিয়ে কেটে কেটে, ম্যানুয়াল মানে কি হাত দিয়ে। অথবা একটা মেশিন আছে, মেশিনটার নাম হচ্ছে হারভেস্টার। হারভেস্টার কেটে সিড গুলোকে আলাদা করে ডিজেল কোম্পানিটা স্টোর করে রাখে। হ্যাঁ, তো হারভেস্টিং আচ্ছা হয়ে গেল। এত অবধি করে নিলাম যে কি কি ভাবে আমরা হারভেস্ট করতে পারি। আর এবার হারভেস্ট করার পরে কি করতে হয়, যে ওয়ান্স হারভেস্টিং ইজ ওভার, তারপরে আমরা কি দেখো তো, এই যে এই প্ল্যান্টটাতে দেখো, এই যে সিকল দিয়ে, এই যে সিকল দিয়ে করছে হারভেস্টিং, তাই কি না? তো এই প্ল্যান্টটাতে আমাদের কি, ধরে নাও একটা রাইস প্ল্যান্ট, এবার রাইসের কি আমরা লিভস খাই? রাইসের কি আমরা স্টেম খাই? নাকি রাইসের আমরা সিড খাই বলো তো? সিড গুলো খাই, চাল, তাই কি না? তো আমাকে কি করতে হবে, যে যখন প্রথমে হচ্ছে রাইসের এগুলোর থেকে আমাদেরকে প্রথমে চালগুলোকে আলাদা করে, ধানগুলোকে আলাদা করতে হবে। এবার ধানের একটা খোসা হয়, হ্যাঁ কি না? ধানের একটা খোসা হয়, ওই খোসাটাকে ছাড়াতে হবে, তাহলে ওর ভিতরের যে চালটা আছে ওই চালটাকে আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে কি করতে হয়? থ্রেশিং করতে হয়, মানে ধানের গাছগুলোকে জোরে জোরে পিটাতে হয়, তাহলে মানে ধানগুলো আলাদা হয়ে যায়। তো আহ, তারপরে ওটাকে একটা মেশিন দিয়ে ওটাকে থ্রেশিং করতে হয়, তারপরে ওই খোসাগুলোকে সেপারেট করতে হয়। তো এখানে দুটো আরো প্রসেস আছে, থ্রেশিং এন্ড উইনোয়িং। তো এখন আমরা জানবো থ্রেশিং আর উইনোয়িং কি। হারভেস্টার মেশিন যদি দেখতে চাও, দেখো একটা হারভেস্টার মেশিনকে আমি দেখাচ্ছি। হুম।
হারভেস্টার মেশিন। এই যে দেখো, এইটা খুব ভালো একটা হারভেস্টারের ভিডিও। দেখো, একদম মানে ক্রপস গুলোকে কেটে থ্রেশিং, উইনোইং সব করে দেয়, একবারে করে দেয় না। এটাকে ইয়েও বলে, এই মেশিনটার নাম আর একটা যেন কি যেন, মেশিনটার একটা নাম আছে, কম্বাইন। মেশিনটার নাম হচ্ছে কম্বাইন, কম্বাইন হারভেস্টার। যে সব করতে পারে, হারভেস্টিং, থ্রেশিং, উইনোইং সব করতে পারে। এই যে দেখো, এটা একটা ভালো, এটা বিশাল বড় একটা কম্বাইন। এটা বড় করে দিবে। হ্যাঁ, এই যে দেখো কিভাবে হচ্ছে তোমার হারভেস্টিং করছে, ক্রপস গুলোকে কেটে নিচ্ছে। আর প্লাস হ্যাঁ, এই জায়গাটা আছে। এই যে দেখো, প্লাস এই একদম থ্রেশিং, উইনোইং করে পিওর সিড গুলোকে একটা ট্রাকের মধ্যে ঢেলে দিচ্ছে। তো এগুলো হচ্ছে এখন খুব অ্যাডভান্স লেভেলের অনেক কিছু বের হয়ে গেছে হারভেস্টার। তাহলে এখন আমরা একটু দেখি যে থ্রেশিং এন্ড উইনোইংটা কি। থ্রেশিং হচ্ছে পিটিয়ে পিটিয়ে স্টেম থেকে তোমার সিড গুলোকে ছাড়ানো। এই যে এইটাকে এরকম পিটিয়ে পিটিয়ে থ্রেশিং। So a harvested crops has grains to which shaft is attached. shaft মানে কি, খোসা, ধরে নাও ধানের খোসা। These shaft needs to be separated from the grain. The process of losing the grain from the shaft is called threshing. তো কিভাবে করব? ধরে নাও কোনো একটা পাথরের উপরে বা কোনো একটা কাঠের উপরে আমরা তোমার ইয়েগুলোকে, ধানের বা যে কোনো ক্রপস এর ইয়েগুলোকে জোরে জোরে মারবো। এই যে যেমন দেখো, এখানে থ্রেশিং এর একটা পিকচার দেওয়া আছে। beating the process involves beating the stack of crop manually on a stone. অথবা এখন মেশিনও পাওয়া যায়, যে মেশিনটার নাম হচ্ছে থ্রেশার, আর অলসো ইউজড ফর দিস প্রসেস। কিন্তু এখন এমন একটা জিনিস ইউজ করা হয় যেটার নাম কি বলতো, কম্বাইন, যেটার ভিডিও দেখালাম, হ্যাঁ, যে হারভেস্টিং এন্ড থ্রেশিং দুটোই একসাথে করে দেবে। হুম। ম্যানুয়াল থ্রেশিং যদি দেখতে চাও, ম্যানুয়াল থ্রেশিং এর ভিডিও দেখিয়ে দিচ্ছি। কম্বাইন না, ম্যানুয়াল থ্রেশিং। হুম, ম্যানুয়াল থ্রেশিং, যে একটা স্টোন বা কাঠের মধ্যে কিভাবে থ্রেশিং করছে। এই যে এইটা, এই যে এইভাবে কাঠের উপরে বা স্টোনের উপরে বিট করলে সিড গুলো স্টেম থেকে ছুটে যায়। মোটটা সিড গুলো স্টেম থেকে ছুটে যায়। আর আরেকটা হচ্ছে সেপারেটিং শ্যাফট। শ্যাফট না, খোসাকে ইংলিশে কি বলা হয়েছে? shaft, SEPARATING, সেপারেটিং শ্যাফট, SHAFT। ও, CHAFF, শ্যাফট ফ্রম হুইট। দেখো এটাও কিভাবে করে, মানে খোসাগুলোকে কিভাবে ছাড়ায়। এরকম একটা মেশিন পাওয়া যায়, এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে একদম খোসা সমেত বেরিয়ে আসে। এই যে দেখো, খোসাগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক না? আর শুধু পিওর হুইটটা, মানে হুইটের ভিতরের সিডটা বের হয়ে যাচ্ছে। শ্যাফ। আর এইটা হচ্ছে উইনোইং। উইনোইং কি, আমরা এয়ারের উইন্ডকে ইউজ করে খোসাগুলোকে আর সিডগুলোকে আলাদা করব। এই যে দেখো, উইনোইং প্রসেসে এটার কোয়ালিটি অতটা ভালো নেই না, দেখি কোয়ালিটি বেশি। কিন্তু স্যার ওই যে চালগুলো যে আছে ওগুলো তো shaft-এর ভিতরে থাকে। হুম, ওটা প্রথমে ওটাকে মানে থ্রেশিং করে বা শ্যাফট গুলোটাকে আলাদা করলাম। স্টিল যদি সিডের মধ্যে, সিডের উপরে যদি কোনো, সিডের গায়ে যদি কোনো ইয়ে লেগে থাকে আর কি, খোসা লেগে থাকে,
তাহলে আমরা উইনোইং প্রসেসে এরকম করে ইয়েটা তোমার সিড গুলো আলাদা হয়ে যাবে, খোসাগুলো আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে উইনোইং প্রসেস। উইনোইং প্রসেসও অন্য আরেকটা দেখিয়ে দিই। উইনোইং, WINNOWI, উইনোইং। এই যে দেখো উইনোইং, উইনোইং প্রসেসও অনেক আনওয়ান্টেড শ্যাফট কে আলাদা করে যায় ইউজিং উইন্ড। এই যে দেখো হাওয়া এসে তোমার এই যে খোসাগুলোকে সেপারেট করে দিচ্ছে, আর এই যে দেখো আমাদের সিড গুলো নিচেই থেকে যাচ্ছে, আর এই দেখো খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ, এইটা হচ্ছে উইনোইং প্রসেস। হ্যাঁ, এবার দেখো তুমি যেটা বললা যে সিডটা তো স্যার শ্যাফের ভিতরে থাকে। অ্যাকচুয়ালি উইনোইং প্রসেসে শ্যাফটকে আলাদা করা যায় না। উইনোইং প্রসেসে এক্সট্রা কোনো স্টেম বা পাতা চলে এসছে, ওটাকে আলাদা করা যায়, বুঝলা? তাহলে থ্রেশিং ইজ ফলোড বাই উইনোইং, মানে থ্রেশিং এর পরে উইনোইং করতে হবে। উইনোইং কি? এই যে দেখো উইনোইং ইজ দ্য প্রসেস বাই হুইচ গ্রেইনস আর সেপারেটেড ফ্রম মিক্সচার অফ গ্রেইনস এন্ড শ্যাফ। মানে গ্রেইনস, শ্যাফ এগুলোর মিক্সচার যদি থাকে বা যদি কোনো লিভস থাকে, স্টেম থাকে, ওগুলো আলাদা হয়ে যাবে। এই প্রসেসটা কি? ড্রপিং অফ গ্রেইনস এন্ড শ্যাফ মিক্সচার অন দা গ্রাউন্ড ফ্রম এ হাইট, একটা হাইট থেকে শ্যাফ আর গ্রেইনের মিক্সচারকে ফেলতে হবে। এবার আমাকে বলো গ্রেইন আর শ্যাফের মধ্যে কোনটা হালকা? শ্যাফ গুলো হালকা, মানে খোসাগুলো হালকা, আর গ্রেইন গুলো ভারী। তাই দেখো লেখা আছে কি, দ্য সিডস বিং হেভিয়ার ফলস ভার্টিক্যালি ডাউন, মানে সিড গুলো এই যে দেখো ডাইরেক্ট নিচের দিকে পড়বে সিড গুলো ভারী হওয়ার জন্য। while chaff being lighter gets blown away by the wind, আর chaff যেগুলো থাকবে chaff গুলো উইন্ড দিয়ে ব্লোন অ্যাওয়ে, মানে আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো এবার এই ছবিটা? and falls at a distance, একটু দূরে গিয়ে পড়বে। উইনোইং মেশিনস আর অলসো ইউজড ফর দিস পারপাস, এখন এটার মেশিনও পাওয়া যায়। তাহলে এটা, হ্যাঁ, এই যে এখন তাহলে হচ্ছে তোমার উইনোইংও হয়ে গেল। নেক্সট এবার চলে আসি হচ্ছে ও আমাদের ইন্ডিয়াতে নতুন ক্রপস তৈরি করার একটা মানে অনেক ফেস্টিভ্যাল হয়। যেমন তুমি বাংলায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ফেস্টিভ্যাল হয়, নাম শুনেছো? নবান্ন। নবান্ন, নতুন চাল, নতুন চালের ফেস্টিভ্যাল। সেরকমই তোমার সাউথ ইন্ডিয়াতে হয় ওনাম। ওনাম বলে একটা ফেস্টিভ্যাল। তো এটা এই বক্সটাতে লেখা আছে, ইন ইন্ডিয়া মেনি ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড দ্যাট আর বেসড অন হারভেস্টিং অফ ক্রপস, মেক এ লিস্ট অফ সাচ ফেস্টিভ্যালস। তোমাকে মানে লিস্ট করতে বলেছে, তো থাক, এটা বাদ দাও। এবার নেক্সট চলে আসা হচ্ছে, এবার ইয়ে তো করে নিলাম, হারভেস্টিং তো করে নিলাম, কিন্তু এবার ওগুলোকে স্টোর করতে হবে। কারণ একবারে সব ফুড গ্রেনকে তো আমি একসাথে বেচে দিতে পারবো না, স্টোর করে রেখে ধীরে ধীরে বেচতে হবে। তাহলে দেখো স্টোর করার সময় কিন্তু এই যে দেখো ব্যাগের মধ্যে স্টোর করেছে, ব্যাগের মধ্যে স্টোর করাকে বলা হয় গ্রানারি, গ্রানারি স্টোরেজ। এই জুট ব্যাগ গুলোকে গ্রানারি বলে। আর যদি এরকম বড় বড় স্টিলের চেম্বার, এই যে বড় বড় স্টিলের চেম্বারের মধ্যে যদি করা হয়, এই স্টিলের চেম্বার গুলোকে বলা হয় সিলোজ। এটা মানে এটা কি ঠান্ডায় রাখবে? হ্যাঁ, এগুলো মানে এয়ার কন্ডিশনড হয়। তো এবার কেসটা হচ্ছে কি, যে দেখা গেল তুমি গোডাউনে এই সিড গুলোকে তুমি স্টোর করে রেখেছো, কিন্তু তাও দেখা গেল এখন ওখানে ইঁদুর চলে আসলো বা কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, ফাঙ্গাস অ্যাটাক করলো, তোমার গোটা স্টোরেজ ফুডটাকে নষ্ট করে দিল। তাই দেখো এখানে লেখা আছে কি, যে কেয়ার শুড বি টেকেন টু সেফগার্ড দ্য গ্রেনস ফ্রম মাইক্রোঅর্গানিজমস, পেস্ট এন্ড ময়েশ্চার। যদি ময়েশ্চার মানে কি বলতো, অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপার থাকে, তাই কি না, H2O, ওটাকে ময়েশ্চার বলে। যদি কোনো কারণে গোডাউনের মধ্যে হাই ময়েশ্চার হয়ে যায়, তাহলে ফাঙ্গাসদেরকে অ্যাট্রাক্ট করে। High moisture content which if stored directly will attract fungus.
সেই জন্য গোডাউনের মধ্যে ময়েশ্চারের পার্সেন্টেজ কত হওয়া উচিত? লেস দ্যান 20%। মানে বেশি দেখা গেল যেই গোডাউনে তুমি স্টোর করছো গোডাউনের মেঝেটা হয়তো জলে ভেজা হবে না, বা মনে করো কোনো কারণে খুব ময়েশ্চার আছে এই গোডাউনের ভিতরের এয়ারে, তাহলে ওগুলোকে আগে রিমুভ করতে হবে। ওগুলোর জন্য অনেক মেশিন পাওয়া যায় বা কিছু ট্যাবলেট পাওয়া যায় যেগুলো ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেয়। আর আরেকটা জিনিস হয় যে দেখা গেল তুমি যেই সিড গুলোকে স্টোর করছো দেখা গেলো সিড গুলোই ভেজা, যে সিট গুলোকে ব্যাগের মধ্যে ভরে তুমি স্টোর করবা তাহলে সিট গুলোই ভেজা, কোনো কারণে ভিজে গেছে। কারণ তাহলে কি করতে হয় যে সিড কে স্টোর করার আগে সান ড্রাই করতে হয়, মানে রোদে একটু শুকিয়ে নিতে হয়। আর আর কি করা যায়, যে ড্রাই নিম লিভস, নিম পাতা ছড়িয়ে দিতে হয়, যেগুলো হচ্ছে তোমার পেস্টদেরকে ইনফেক্ট করতে দেয় না। তাহলে এগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি, আমাদেরকে ক্লিনিংটা খুব ভালো করে মেনটেন করতে হবে। ক্লিনিং দ্য গ্রেইন ইজ এসেনশিয়াল টু রিমুভ ইমপিউরিটিজ এন্ড রিমুভিং এনি পোটেনশিয়াল পেস্ট। ভালো করে ক্লিন করে নিতে হবে। আচ্ছা, এবার এখান থেকে একটা ব্র্যাকেট করো, যে যদি ছোট ছোট জুট আর গানি ব্যাগস এগুলোর মধ্যে স্টোর করা হয় তাহলে ওগুলো ওই ব্যাগস গুলোকে গ্র্যানারিজ বলে, গ্র্যানারিজ বলে। এই গ্র্যানারিজ এর ব্যাগ গুলোকেও ঠিক করে চেক করে নেওয়া উচিত। এই যে দেখো পিরিয়ডিক্যালি চেক ফর পেস্ট, যে ব্যাগের মধ্যে দেখা গেলো আগের থেকেই মানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে, তো ওগুলোকেও চেক করে নিতে হবে। যদি না থাকে তাহলে ভালো করে ওগুলোকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে স্টোর করতে হবে। স্যার অনেক সময় হচ্ছে চাল যেটা আমরা কিনি বস্তায় ওটার ভিতরে পোকা থাকে। হ্যাঁ, তো ওগুলো তাহলে পুওর মেইনটেনেন্স অফ স্টোরেজ, ঠিক করে মেইনটেনেন্স করা হয়নি স্টোর করার সময়। ওই পোকাগুলো থাকার কথা না, যদি ঠিকঠাক করে মেইনটেইন করা হয় ওগুলো পোকাগুলো থাকার কথা না। তারপরে কি হয় যে দেখো অনেক সময় ফিউমিগেট, ফিউমিগেট মানে কি, এক ধরনের টক্সিক ধোঁয়া ছাড়া হয়। ফিউমিগেট, ফিউমিগেট মানে হচ্ছে টক্সিক স্মোক কে ফিউমিগেট, ফিউম বলে। টক্সিক স্মোক কে ফিউম বলে। এই টক্সিক স্মোক গুলো কি করে, ফাঙ্গাস ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে। আচ্ছা, দে ফিউমিগেটেড এন্ড ওয়েল ভেন্টিলেটেড, মানে ভালো ঠিকঠাক যাতে হাওয়া বাতাস পায়। মেটালিক বিনস আর ইউজড ফর স্মল স্কেল স্টোরেজ, মানে ছোট ছোট মেটালের ক্যানের মধ্যেও স্টোর করে রাখা যায়। আরেকটা স্টোরিং করার আরেকটা প্রসেস হচ্ছে সিলোজ। এই যে বিশাল বড় বড় এই যে মেটালের যে ইয়েগুলো দেখতে পাচ্ছি এগুলোকে সিলোজ বলে। তো সিলোজের স্ট্রাকচারটা কিরকম দেখাই। এটা কি রুমের মতো? হ্যাঁ, রুমের মতো বিশাল বড় হয়, 2 স্টোরে 3 স্টোরে বিল্ডিং এর মতো হয়। এই যে দেখো একটা সিলোজ, এই যে এটা হচ্ছে একটা সিলোজ, এটার একটা মানে ভিডিওটা দেখে নাও। এই যে সিলোজ, 50 টন। দেখছো কত বড়, মানুষের রেসপেক্টে সিলোজটা কত বড়। তো এই সিলোজের অ্যাডভান্টেজ কি, সিলোজের মধ্যে এই যে আরেকটা ভিডিও দেখাই, সিলোজের দেখো ভিতরে ঢুকে গেছে সিলোজের, কত বড়, ভিতরে টেবিলও রাখা আছে, চেয়ার টেবিলও রাখা আছে। এত বড় হয়, 2 স্টোরে 3 স্টোরে বিল্ডিং এর মতো। এই সিলোজের মধ্যে কি হয় বলতো, ডিফারেন্ট ডিফারেন্ট চেম্বার থাকে। তুমি একটা চেম্বারে মাস্টার্ড কে স্টোর করলা, তার উপরের চেম্বারকে রাইস কে স্টোর করলা, তার উপরের চেম্বারকে হুইট কে স্টোর করলা, এরকম করা যায়। আর এই চেম্বার গুলোর মধ্যে প্রচুর ভেন্টিলেশন থাকে, মানে হাওয়া বাতাস ঢুকতে পারে, যাতে গ্রেইনস গুলো ফ্রেশ থাকে, আমাদের ফুড গ্রেইনস গুলো যাতে ফ্রেশ থাকে। প্লাস এগুলোর মধ্যে ময়েশ্চার কে কন্ট্রোল করার জন্য বেশি ভেন্টিলেশন থাকে, ময়েশ্চার ওই যে কি যেন বলে ওগুলোকে, এক্সস্ট, ওই যে ফ্যানের মতো হয় না, দেওয়ালে লাগায় রান্নাঘরে বাথরুমে,
ওই এক্সস্ট ফ্যান গুলো থাকে যাতে ময়েশ্চার না থাকে। এখানে পিরিয়ডিক্যালি ফিউমিগেশন মানে টক্সিক গ্যাস ফিউম করা হয় যাতে পেস্ট গুলো যাতে সব মারা যায়। সিলোজ সিলোজ চেম্বার্স, এই যে দেখো একটা সিলোজের, এই সিলোজ গুলো এমন ভাবে ডিজাইনও করা হয় যাতে তুমি যদি কোনো পার্টিকুলার ক্রপকে বের করতে চাও সেটাও পারবা। নিচ দিক থেকে এরকম ফানেলের মতো স্ট্রাকচার থাকে, এই যে দেখো, এই যে এখানে ফুড গ্রেনকে স্টোর করা হলো, তুমি চার কিছুটা মানে ফুড গ্রেনকে বের করে আমি বিক্রি করতে চাই, তাহলে তুমি এইটুকুনি খুলে দিলা, তারপরে হচ্ছে ওটা মানে তুমি স্টোর করে দিলা বা ওটা বিক্রি করে দিলাম। যাই হোক, এরকম মানে সিলোজের মধ্যে এরকম অনেক রকমের মেকানিজম থাকে আর কি। দেখো, সিঁড়ি দিয়ে ওঠাও যায় উপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠে তুমি চেক করতে পারো, ফিউমিগেশন করতে পারো, মানে ধোঁয়া টক্সিক গ্যাস ছাড়তে পারো, অনেক কিছু করা যায়। তাই এগুলো হচ্ছে এখন the silos are considered as modern storage building. Advantage of silos that they are have different levels with outlet time wise, মানে তুমি তোমার ইচ্ছা মতো আউটলেট দিয়ে বেরও করে নিতে পারো। It makes it easier to consume older grains first, মানে পুরোনো গ্রেন গুলোকে আগে বিক্রি করব, আর নতুন গ্রেন গুলো উপরের দিকে থাকবে, ওগুলো পরে নামবে, ওগুলো পরে বিক্রি করব। This is not possible in granaries where bags are stacked one on the top. Granaries এ কি করা হয়, যে পুরোনো পুরোনো মানে আগে যেগুলো নিচে আছে, এই ব্যাগ গুলো যেগুলো নিচে আছে সেগুলোর মধ্যে এগুলো আগে স্টোর করা হয়েছে, আর যেই ব্যাগ গুলো উপরে আছে সেগুলো পরে স্টোর করা হয়েছে। কিন্তু যখন তুমি বিক্রি করবা, তুমি কি ব্যাগটাকে নিচের থেকে বের করবা না উপর থেকে বের করবা? অবভিয়াসলি উপর থেকে বের করবো। তা গ্রানারিতে কি হয়, যে নতুন ক্রপ গুলো বিক্রি হয়ে হচ্ছে, কিন্তু পুরোনো ক্রপ গুলো নিচে থেকেই যায়। হ্যাঁ, তাই কি না? কিন্তু সিলোজে পুরোনো ক্রপ গুলো আগে বের হয় আর নতুন ক্রপ গুলো, নতুন রেঞ্জ গুলো উপরের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সিলোজের একটা এক্সাম্পল, সিলোজের হচ্ছে অ্যাডভান্টেজ। দেখি আর কতটা ছিল। এইটা ও আচ্ছা, তাহলে বেশি নাই আর। এবার আমরা দেখে নিই ক্রপ ইমপ্রুভমেন্ট। ধরে নাও তোমার কাছে একটা তোমার কাছে একটা রাইসের একটা ভ্যারাইটি আছে, যেই রাইসটার ফিচার কি, এই রাইসের কোয়ালিটি খুব ভালো, কিন্তু এ ইল্ড খুব কম, ইল্ড হচ্ছে ভেরি লো। বুঝলা? ইল্ড মানে কি, যে রাইসের অ্যামাউন্ট, মানে একটা গাছ থেকে তুমি কতগুলো রাইস পাচ্ছ ওটাকে ইল্ড বলে। এবার তোমার কাছে মনে করো আর একটা ভ্যারাইটি রাইস আছে, রাইস প্ল্যান্ট নাম্বার 2 বা প্যাডি, যার কোয়ালিটি খুব খারাপ। হ্যাঁ, কোয়ালিটি মনে করো বাজে, কিন্তু ইল্ড ইল্ড মনে করো হাই, ইল্ডটা খুব ভালো। তো তুমি কি চাইবা, এমন একটা প্ল্যান্ট চাইবা যার কোয়ালিটি ভালো হোক আবার ইল্ডও হাই হোক। তো এটাকে কিভাবে অ্যাচিভ করা যায়? আমি যদি এই রাইস প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেনস নিয়ে যদি এই রাইস প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন করাই, তাহলে ওখান থেকে যে নতুন রাইস প্ল্যান্ট গুলো হবে তাদের মধ্যে দেখা গেল এর ভালো ক্যারেক্টার গুলো থেকে গেল, মানে কোয়ালিটিও ইমপ্রুভড আর ইল্ডও হাই হলো। এটা ক্রস পলিনেশন করা হয়। ক্রস পলিনেশন। তো স্যার, এমন কি হতে পারে না যে খারাপ খারাপ ক্যারেক্টার গুলো চলে আসলো, কোয়ালিটিও খারাপ আবার ইল্ডও লো?
তাই কি না? হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি যে ধরে নাও দুটো এরকম ডিফারেন্ট রাইস প্ল্যান্টের মধ্যে করানোতে তুমি 100টা প্ল্যান্ট নতুন রাইস প্ল্যান্ট পেলে। ওই 100টা নতুন রাইস প্ল্যান্টের মধ্যে সে 5টা রাইস প্ল্যান্ট তুমি তোমার যেটা চাইছো সেই ফিচার্স গুলো তুমি 5টা রাইস প্ল্যান্টের মধ্যে পেলে। 95টা রাইস প্ল্যান্ট যেটা আছে 95টা রিজেক্টেড, ওগুলোকে তুমি নিলে না। ওই 95টার মধ্যে দেখা গেলো কোয়ালিটি ভালো না, ইল্ড ভালো না, বুঝতে পারলা? কিন্তু তুমি 5টা এমন রাইস প্ল্যান্ট পেলে যার মধ্যে দুটোই আছে, কোয়ালিটিও ভালো, ইল্ডও ভালো। তো এটার প্রসেসকে বলে হাইব্রিডাইজেশন, হাইব্রিড বানানো। দুটো ভ্যারাইটি, ডিফারেন্ট ভ্যারাইটির ক্রপ প্ল্যান্টের মধ্যে পলিনেশন করিয়ে রিপ্রোডিউস করে নতুন প্ল্যান্ট বানানোর প্রসেসকে হাইব্রিডাইজেশন বলে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে কি আমি কি করলাম, ক্রপের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে দিলাম, হ্যাঁ কি না? তো স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্রপের ইমপ্রুভমেন্ট কেন করব, ক্রপের ইমপ্রুভমেন্টের কি দরকার? ঠিক আছে, আমার কাছে একটা ভালো কোয়ালিটির রাইস আছে, আমি ওটার ইল্ড কম দেয় কিন্তু দেখ আমি 2-3 বার করে নিব, অসুবিধা কি? তো দেখো, হিউম্যানের পপুলেশন প্রতিদিন বেড়ে যাচ্ছে, কিন্তু এখন কাল্টিভেটিং ফিল্ডের অ্যামাউন্ট আরো কমে যাচ্ছে। কারণ মানুষ এখন ফিল্ডের মধ্যে বাড়িঘর বানিয়ে নিচ্ছে, বিল্ডিং বানিয়ে নিচ্ছে, রোড বানিয়ে নিচ্ছে। তাহলে কাল্টিভেশন করার জন্য যে ফিল্ড লাগবে, ফিল্ড কমে যাচ্ছে, কিন্তু মানুষের নাম্বার, হিউম্যানের পপুলেশন কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তাহলে এতগুলো লোকের খাবারের জোগাড় কি করে দেওয়া যাবে? তাহলে আমরা যদি এমন মানে ধরে নাও আগে 100 টন 100 টন রাইস তৈরি করার জন্য সাপোজ 2 একর 2 একর জমি লাগতো, কিন্তু তুমি এমন একটা রাইস প্ল্যান্ট বানালা হাইব্রিডাইজ করে যে 1 একর জমির মধ্যেই 100 টন দিয়ে দেয়। বুঝতে পারলা কি না? যে এমন একটা নতুন ভ্যারাইটির রাইস প্ল্যান্ট তুমি বানালা, তার মানে এটাকে আগের রাইস প্ল্যান্টের মধ্যে সিড কাউন্ট কম ছিল, সিড কম হতো, কিন্তু তুমি নতুন যে রাইস প্ল্যান্টটা বানালা ওর মধ্যে সিড কাউন্ট অনেক বেশি। তাহলে তোমার অল্প জায়গাতেই অনেক রাইস হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এইভাবে হিউম্যান মানে গ্রোয়িং হিউম্যান পপুলেশনের যে প্রবলেমটা, আমরা এই ক্রপ ইমপ্রুভমেন্ট করে করে আমরা এই প্রবলেমটাকে ঠিক করে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। So to meet this demand, we need to grow more crops. However, expanding the amount of landও কমে যাচ্ছে, under cultivation is not always possible due to limited space. However, advanced agricultural equipment and scientific farming methods can help increase crop yield. তো দাঁড়াও, তোমরা এটা গোটাটা মার্ক করো না, এক কাজ করো, ক্রপ ইমপ্রুভমেন্ট করার দরকার কি এটা লিমিটিং স্পেস অবধি করে দাও একটা ব্র্যাকেট, লিমিটেড স্পেস পর্যন্ত। হ্যাঁ, তারপরে এখান থেকে আলাদা ব্র্যাকেট করো, হাইব্রিডাইজেশন থেকে একটা ব্র্যাকেট করো, which involves selecting the best plant breeds with desirable traits. desirable মানে তুমি যেটা চাও, উইলিং মানে কি চাওয়া, আর ট্রেট মানে কি, ট্রেট মানে ক্যারেক্টার, ট্রেট মানে কি ক্যারেক্টার। কিরকম ক্যারেক্টার তুমি একটা প্ল্যান্টের মধ্যে চাও? যে প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক, প্ল্যান্টটার মধ্যে সিড কাউন্ট অনেক বেশি হোক, প্ল্যান্টটা যাতে কোনো ডিজিজ যাতে ইজিলি না হয়, এরকমই ক্যারেক্টার তুমি চাও, তাই কি না? তো তোমার উইলিং ক্যারেক্টার মানে কি, তোমার ডিজাইরেবল ট্রেট গুলো কি কি হবে সেটা তুমি এরকম হাইব্রিডাইজেশন করে নতুন প্ল্যান্টের মধ্যে এগুলো ক্রিয়েট করতে পারো, যে ব্রিডিং দেম টু ক্রিয়েট নিউ ইমপ্রুভড ভ্যারাইটিস। আর এই ধরনের ক্রপস গুলোকে বলা হয় হাইব্রিড ক্রপস। তাহলে এটা হয়ে গেল ক্রপ ইমপ্রুভমেন্ট। নেক্সট আমরা চলে আসি হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। যে আমরা কি ফুড কি শুধু প্ল্যান্টস থেকেই পাই? না, আমরা ফুড অ্যানিমাল থেকেও পাই। তো অ্যানিমালকে কাল্টিভেট করাকে আবার অ্যানিমাল হাজবেন্ডারি বলে। যেমন অ্যানিমাল থেকে আমরা মিল্ক, এগ, মিট, হানি, ফিশ, এগুলো অনেক কিছু পাই।
তো হোয়াট ইজ অ্যানিমাল হাজবেন্ডারি, পরের পেজে চলে আসো। হোয়াট ইজ অ্যানিমাল হাজবেন্ডারি? The animal husbandry is the science of large scale rearing. রেয়ারিং মানে ওদেরকে মানুষ করা, পালন করা। কেয়ারিং ওদেরকে ওষুধ দিয়ে, খাবার দিয়ে কেয়ার করা। আর ব্রিডিং মানে ওদের থেকে নতুন বাচ্চা বানানো, নতুন বেবি তৈরি করা। এটা এই গোটা সায়েন্সটাকেই ব্রিডিং অফ ডোমেস্টিকেটেড অ্যানিমালস, এটাকেই বলা হয় অ্যানিমাল হাজবেন্ডারি। আর যে অ্যানিমাল গুলোকে ইউজ করা হয় সেগুলোকে বলা হয় লাইভ স্টক। লাইভ স্টক, এই যে এত অব্দি, ঠিক আছে। যেই অ্যানিমাল গুলো দুধ দেয়, যেই অ্যানিমাল গুলো মিল্ক দেয়, তাদেরকে বলা হয় মিল্ক অ্যানিমাল। যেমন এক্সাম্পল হচ্ছে কাউ, বফলো। যেই অ্যানিমাল গুলো তোমার এগ দেয়, সেই অ্যানিমাল গুলো, বার্ড গুলোকে বলা হয় পোল্ট্রি। তারপরে হচ্ছে আমরা হানি কি থেকে পাই? হানি বীজ থেকে পাই, তাই কি না? হানি বীজকে কালচার করাকে আবার বলে এপিকালচার। এপিকালচার। তো অ্যানিমাল হাজবেন্ডারির স্টেপস গুলো কি কি? অ্যানিমাল হাজবেন্ডারি স্টেপস কি? প্রথমে ওদেরকে ফিডিং করাতে হবে, খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? যেমন কাউ, কাউ এর খাবার আর পোল্ট্রি বার্ডের খাবার কি সেম? না, অবভিয়াসলি আলাদা। সেই জন্য ওদের আলাদা ডায়েট লাগবে, ডিফারেন্স ইন দা ডায়েট অফ। তারপরে আবার পোল্ট্রি বার্ড দুই রকমের হয়, যারা এগ দেয় আর যারা হচ্ছে মিট দেয়। এগ লেইং পোল্ট্রি বার্ডের ডায়েট আলাদা হবে, মিট গিভিং পোল্ট্রি বার্ডের ডায়েট আলাদা হবে। মিট গিভিং পোল্ট্রি বার্ড চিকেন। তারপরে কি করতে হবে? ওদেরকে হচ্ছে তোমার ব্রিডিং করাতে হবে। তোমার কাছে ভালো ভ্যারাইটির কাউ আছে, তুমি চাইবা কি ওর থেকে আর একটা নতুন কাউ হোক যে আরো বেশি মিল্ক দেবে, হ্যাঁ কি না? তো হাইব্রিড করা, ওই যে আগেরটাতে বললাম যেরকম ক্রপের হাইব্রিডাইজ করা যায়, তোমার অ্যানিমালেরও হাইব্রিডাইজ করা যায়। দেখা গেল তুমি দুটো ডিফারেন্ট কাউ এর মধ্যে হাইব্রিড করিয়ে নতুন একটা কাউ বানালে, যার আহ, আহ, খুব স্ট্রং, অত সহজে কোনো অসুখ হয় না, কিন্তু মিল্কও অনেক বেশি দেয়। The hybridizing has been instrumental in introducing newer and better varieties of animals. যেমন দেখো এখানে লেখা আছে কি, একটা হেনের ভ্যারাইটি আছে HH260। এটা একটা হেনের ভ্যারাইটি। এটা, হ্যাঁ, হেনের ব্রিডের নামটা HH260। তো এই এটা একটা হাইব্রিড হেন, এটা একটা হাইব্রিড হেন। এ কি? গ্রেটার নাম্বার অফ এগস দ্যান নর্মাল ব্রিড। মানে নর্মাল এগ হেন গুলো যতগুলো এগ দেয় তার থেকে এরা বেশি এগ দেয়। অ্যানিমাল হাজবেন্ডারির আর কি পার্ট আছে? অ্যানিমাল হাজবেন্ডারির আর একটা পার্ট হচ্ছে উইডিং। উইড, যেরকম আমরা দেখলাম উইড যেরকম ক্রপস এর ক্ষতি করে, উইডস কিন্তু অ্যানিমালেরও ক্ষতি করে, এই জঙ্গল। সেই জন্য তুমি যেখানে অ্যানিমাল হাজবেন্ডারি করছো ওখানে আশেপাশে কোনো উইডস কে জন্মাতে দেওয়া যাবে না, না হলে ওদের হেলথের প্রবলেম হয়ে যাবে। আর 4 নম্বর কাজ কি করতে হবে? হিডিং। হিডিং মানে হচ্ছে তোমাকে আশেপাশে ক্লিন রাখতে হবে, ক্লিন সারাউন্ডিং। ওদের গুড হেলথ কেয়ার নিতে হবে, পিরিয়ডিক চেক আপ করাতে হবে ডাক্তারকে দিয়ে, ভেটেরিনারিকে দিয়ে। যারা ওষুধ দিলে ওষুধ দিতে হবে। তারপরে হচ্ছে ক্লিন শেল্টারে রাখতে হবে, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে, প্রপার ভ্যাকসিনেশন দিতে হবে, ইনজেকশন দিতে হবে ওদেরকে সময় সময়ে, যাতে ওদের কোনো ডিজিজ না হয়। টাইমলি ট্রিটমেন্ট করতে হবে, ফর ডিজিজেস শুড বি টেকেন কেয়ার অফ। এগুলো হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারির ডিফারেন্ট ডিফারেন্ট প্রসপেক্ট, এগুলোতে দেখাশোনা করতে হয়। অ্যানিমাল হাজবেন্ডারিতে যেরকম অনেক লাভ আছে, অনেক টাকা আছে অ্যানিমাল হাজবেন্ডারিতে, সেরকম অনেক খাটনিও আছে। একটা মনে করো 4 পাস একটা লোক বা 8 পাস একটা লোক, ও পড়াশোনা অত জানে না কিন্তু অ্যানিমাল হাজবেন্ডারি ও খুব ভালো জানে, তাহলে ওর টাকা কিন্তু একটা এডুকেটেড লোকের থেকেও বেশি কামাইও করতে পারে। মানে অ্যানিমাল হাজবেন্ডারি কাজটা ও ও খুব ভালো করে শিখে নিয়েছে, ওর বাবা বা ওর ঠাকুরদা হয়তো করতো, ও ছোট থেকে ওই কাজের মধ্যে ঢুকে গেছে, ও জিনিসটা খুব ভালো জানে। তো ওর কিন্তু ও মানে যে যে কাজে এক্সপার্ট। তাহলে এবার দেখে নাও কি টার্মস, কিছু কি টার্মস আমরা দেখে নিই। এগ্রিকালচার। এগ্রিকালচার কি? প্রসেস
of cultivation of plants and rearing of animals for food, clothing and other useful products. Agricultural practices, crops, fertilizer, harvesting, irrigation, manure, silo, weed, winnowing. এগুলো কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। এই কিওয়ার্ডস গুলো ভেতরেও যদিও ছিল, হ্যাঁ কি না, এখানে শর্টে দেওয়া। এবার চলে আসি আমরা, আরো আছে গ্রানারিজ, অ্যানিমাল হাসবেন্ডারি এন্ড লাইভস্টক। লেটস লুক ব্যাক, এটা আপনি দেখে রেখো, আমরা গোটা চ্যাপ্টারের জিস্ট দেওয়া আছে, মাইন্ড ম্যাপ দেওয়া আছে, বা খুব ভালো তো মাইন্ড ম্যাপটা, ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট আর অ্যানিমাল হাসবেন্ডারি সবই দেওয়া আছে, কিন্তু অতটাও বেশি দেওয়া নেই, ঠিক আছে। নে তাহলে একদম চলে আসো এক্সারসাইজে, চুজ দ্য কারেক্ট অপশন। 24D, 24D ইজ এ which side? হুম Which side? উইডি সাইডে আছে, শিওর? Sure. দেখো দেখে বলো। কি করে? হ্যাঁ 24D, হ্যাঁ, which side? হ্যাঁ 24D তাহলে হয়ে গেল উইডি সাইড। Which one of the following statement is incorrect for fertilizer? They are inorganic and using small quantity. না, ও কারেক্ট বলেছে না, is correct। They আচ্ছা, are inorganic. they are inorganic and used in small quantity, এটাই কারেক্ট। ওরা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? না, তাহলে বি নাম্বার অপশনটা ভুল। ওরা কি সয়েলের টেক্সচার আর ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি কে কি ইমপ্রুভ করে? না, না, খারাপ করে দেয়। হ্যাঁ। আর ওরা কি অর্গানিক আর নিউট্রিয়েন্ট স্পেসিফিক? না, তাহলে কারেক্ট হচ্ছে তোমার এ নাম্বার অপশনটা। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? leguminous plants will group it. তাহলে কোন অপশনটাতে আছে? ডি নাম্বার, স্টেম না, সরি, root of leguminous plants. Root. The practice of growing two or more different crop in the same field on one after the other. তার মানে সেম টাইমে না, আলাদা আলাদা সিজনে। Crop rotation. Which of the following implements would a farmer use for harvesting? Plow. না, প্লাউ দিয়ে হারভেস্ট করে না, সিকল দিয়ে হারভেস্ট করে, সিকল দিয়ে হারভেস্ট করে। প্রোডাক্টস অবটেইন ফ্রম ক্রপস, ক্রপস থেকে যে প্রোডাক্টটাকে পাই সেটাকে ইল্ড বলে, ইল্ড। হুইচ অফ দ্য ফলোইং আর নট প্রোভাইডেড বাই ফার্টিলাইজার? ফার্টিলাইজার হিউমাস দেয় না, এ নাম্বার। ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস থাকে, কিন্তু হিউমাস থাকে ম্যানিওরের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রবি ক্রপ? রবি ক্রপ হচ্ছে both A and C. রবি ক্রপে একটু দেখি এটা, রবি ক্রপ তাহলে হুইট আর মাস্টার্ড, হ্যাঁ ঠিকই আছে, বোথ এ এন্ড সি, হুইট আর মাস্টার্ড দুটোই আছে রবি ক্রপ। Fill in the blanks. The same kind of plants grown and cultivated on a large scale at a place is called. The same kind of plants grown and cultivated on a large scale at a place. হ্যাঁ না না, ক্রপ বলে, ক্রপ। দেখো ক্রপের ডেফিনিশনটা দেখো, একদম শুরুতে আছে। Grown at a place at a large scale. Dash are unwanted plants grown alongside crop plants. Weeds. Weeds. Rabi crops are sown in dash. Winter. Huh? Winter. While kharif crops are sown in dash. Rabi crops are sown Winter. in July. এখানে অক্টোবর, নভেম্বর বা জুন, জুলাই। তাহলে এখানে ইনে আমরা মান্থ লিখবো নাকি সিজন লিখবো, এটাই তো বুঝতে পারছি না। রবি ক্রপস এর মান্থ কত দেওয়া আছে? অক্টোবর, নভেম্বর। ইন অক্টোবর ড্যাশ নভেম্বর, ব্র্যাকেটে উইন্টার লিখে রাখো। এটা কিন্তু অ্যাকচুয়ালি উইন্টার না, এটা বিফোর উইন্টার, এটা অ্যাকচুয়ালি বিফোর উইন্টার। হ্যাঁ,
কারণ ডিসেম্বরে মোটামুটি উইন্টার পড়ে, বিফোর উইন্টার। আর খারিফ ক্রপ কখন লেখা আছে? জুন জুলাই। হ্যাঁ। জুন জুলাই। ওটা ব্র্যাকেটে লিখে রাখা হচ্ছে মনসুন। মনসুন MON না MOON? মনসুন MON। Excessive irrigation can lead to dash that can cause rotting of roots, স্যার এটাকে বলে water ওয়াটার logging, water logging. The nutrient that gets replenished in the soil by growing legume পিস is the nutrient, কোন নিউট্রিয়েন্ট, কোন নাইট্রোজেন নাইট্রোজেন, হ্যাঁ, কোন নিউট্রিয়েন্ট রিপ্লেনিশ হয়? নাইট্রোজেন। Damaged seeds will dash on water, float, float on water. The first step before growing crop is dash of the soil. the first step before growing crop is person growing Preparation of the হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দেখি, first step কি হতে আছে প্লাউইং না? হ্যাঁ তাহলে প্রিপারেশন হবে না, প্লাউইং হবে। PLOUGH না, হ্যাঁ GHING, প্লাউইং হ্যাঁ হয়ে গেল। নেক্সট, state whether the statements are true or false. Sprinkler and drip irrigation are modern method of irrigation. True. The process by which grains are separated from mixture of grains and chaff is called winnowing. True. The manure prepared from green plant is compost. False. এটাকে ঠিক করে নাও, কম্পোস্টের নিচে দাগ দাও। কারেক্টটা হবে হচ্ছে গ্রিন ম্যানিওর। হ্যাঁ গ্রিন হ্যাঁ ম্যানিওর। The crushing of crumbs with wooden plank is known as plowing. এটা হবে false, ওটাকে প্লাউইং বলে না, কি বলে? লেভেলিং। গ্রামস বলতে দলা, মাটির বড় বড় দলা। লেভেলিং, লেভেলিং স্পেলিংটা দেখো তো ঠিক লিখলাম না? এর ই LE হবে না, হ্যাঁ হ্যাঁ LEVELLING, লেভেলিং। প্লাউইং এর নিচে দাগ দিয়ে জিনিসটাকে ঠিক করে নিও, প্লাউইং। Cutting and gathering of mature crop is called harvesting. True. Name the following animals reared from different useful purpose. Livestock. ও তোমাকে কি করতে হবে? নেম একটা বা দুটো ওয়ার্ডে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা পড়ে যে নামটা হয় সেটা লিখতে হবে। অ্যানিমালস রেয়ার্ড ফর ডিফারেন্ট ইউজফুল পারপাস, তাদেরকে কি বলে? লাইভস্টক। এখনই বললাম, হ্যাঁ কি না? লাইভস্টক। A machine that can be used both for harvesting and threshing. Harvesting, threshing করে একটাই মেশিন, কম্বাইন। Combine. Producing new high yielding variety by crossbreeding. Hybridization. Hybridization. Implement used to sow seeds more effectively. Seed drill. Seed drill. DRILL তো। Chemicals used to destroy weeds. Weedicides. Weedicides. স্পেলিং গুলো তাও একবার চেক করে নিও, আমার স্পেলিং খুব ভুল হয়। ম্যাচিং দ্য ফলোইং, খারিফ ক্রপ হচ্ছে তো হুইট, গ্রাম এন্ড পি, তাই না? প্যাডি মেইজ। হ্যাঁ তাহলে এইভাবে লেখো, প্যাডি মেইজ এর পাশে 1 নাম্বার দিয়ে দাও। রবি ক্রপস, বিগ গ্রাম তাহলে ওটার পাশে ডি এর পাশে 2 নাম্বার দিয়ে দাও।
কেমিক্যাল ফার্টিলাইজার, ইউরিয়া ইউরিয়া এন্ড সুপার ফসফেট, এটার পাশে 3 নাম্বার দিয়ে দাও, লাস্টেরটা 4 নাম্বার। আচ্ছা, এবার তোমাকে 8 নাম্বার থেকে তোমাকে করে নিয়ে আসতে হবে নেক্সট ডে, বইয়ের ভিতর থেকে সুন্দর করে কোয়েশ্চেন অ্যান্সার করে লিখে নিয়ে আসবা। হ্যাঁ, এন্ড এফ, এফ এর পরে জি, জিও, এটা লং কোয়েশ্চেন, এগুলো লিখে আনতে হবে। আর কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, এটা তো অ্যাসারশন। অ্যাজারশন রিজন, অ্যাজারশন রিজনটা আমি পরের দিন পড়াবো। কেস বেসড কোয়েশ্চেনটা তুমি নিয়ে করে আনতে পারলে মানে বাকিটা চেষ্টা করো। হ্যাঁ, যেটা পারবে না আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো। এখানে করবাতে এটা আমি হচ্ছে একটা মানে এটা আমি আপলোড করে